রাত পোহালে ঈদ উল আজহা, বৃষ্টির শঙ্কা নিয়েই প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার আহ্বান প্রধানমন্ত্রীর। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। শেষ সময়ে পশুর হাতে বেচাকেনায় ভাটা, ছোট ও মাঝারি গরুর চাহিদা তুঙ্গে। শেষ দিনেও ঘরমুখো মানুষের ঢল, সদরঘাটে মানুষের ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী। উত্তরের পথে দিনভর ভোগান্তি। আমি খুব সন্তুষ্ট, মার্কেটে খুব রিজনেবল দাম। 50 এই গরু আমার দাম করছিল, এখন বেচলাম 40। 2-3 লাখ টাকা লস যাবে। স্পেশাল কতগুলি রোডের রন ছাড়া, কয়েকটা রন ছাড়া অন্য কোনো রন যাইতে পারে না। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবার সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর রাতদিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলাই কারণ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য 2 সেটের। কাজ করবে 31,000 পরিচ্ছন্নতা কর্মী। জনপ্রতি সরাতে হবে প্রায় 1.25 টন বর্জ্য। সীমান্তে পুশ ইন চেষ্টা ন্যাক্কারজনক। ভারতের গোপন কোনো এজেন্ডা আছে কিনা সন্দেহ রিজভির। বিজেপিকে আরও সতর্ক হওয়ার আহ্বান। রামিসা হত্যা মামলা বিচার কাজ শুরু 1 জুন। ঝিনাইদহে বললেন আইনমন্ত্রী। বাবার হতাশা কাটবে রায়ে, সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস। রাত পোহালে ঈদ, বৃষ্টির শঙ্কা নিয়ে সকাল 7:30টায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন, 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানান দক্ষিণের প্রশাসক। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা, এখানে পানিতে একে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত। পশু কোরবানি দিতে না পারা মানুষের পাশে সামর্থ্যবানদের আনন্দ ভাগাভাগির আহ্বান জানান তারেক রহমান। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য
ও তাৎপর্য। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। কোরবানির পশুর হাটের খবর। কোরবানির হাটে শেষ সময়ের বেচাকেনায় হতাশ ব্যাপারীরা। উল্লেখযোগ্য হারে কমেছে গরুর দাম। অনেক ব্যাপারী ক্ষতি মেনে নিয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু। দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ায় হাটে বেড়েছে ক্রেতা সমাগম। কম দামে পছন্দের পশু কিনে খুশি তারা। রাত পোহালেই কোরবানির ঈদ, শেষ মুহূর্তের কেনাবেচা জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দুপুরের পর বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন হাটে বাড়তে থাকে ক্রেতাদের সমাগম। মোটামুটি বাজেটের ভিতরে এখন বাজারের যে তুলনায় ওই তুলনায় আমরা পছন্দের উপরে গরুটা কিনছি আর কি। দেখলাম পছন্দ হলো, এটি নিয়ে নিলাম। শেষ সময়ের বিক্রিতে হাটগুলোতে গরুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। রাজধানীর ধুলাইখালে দেখা গেছে গতকালের তুলনায় কোনো কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যাপারীরা। গরু বেচতে পারি না, সারাদিন খুব পরিশ্রম করছে বৃষ্টির কারণে, নাই তো আমার গরু 400 ধরার জন্য আমরা গরু বেছিলাম না। আমাদের কেনার থেকে কম বলতেছে, যে দাম আমরা কিনাচ্ছি কিনা দাম বলতেছে না। যদি আমাদের কেনা দামও হয় তো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। আজকে ক্রেতারা যে কথা বলতেছে 81, 190, 170, 160, এটি আমাদের দ্বারা হয় না। এখন আমরা না পারলে তাহলে গরু নিয়ে যাবো গা। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটেও অবিকৃত প্রচুর পরিমাণে কোরবানির পশু। মাঝারি ও ছোট গরুর পাশাপাশি অধিকাংশ গরুও অবিকৃত। নতুন করে গরু না এলেও হাটের 1/3 এখনো কোরবানির গরুতে ভরপুর। এই হাটে চাহিদা বেশি 50,000 থেকে 1 লাখ টাকার গরুর। অনেকেই 60 থেকে 80,000 টাকাতেও গরু কিনতে পেরেছেন। 60,000, আল্লাহ শুকর। আমাদের বাজেট কম, সেই হিসাবে আমরা এইটাকে নিচ্ছি। বিগত আরো 2-3 দিন আগে যেভাবে হয়েছে ওই হিসাবে আমি মনে হয় যে সস্তায় পাইছি। রাজধানীর 27টি পশুর হাটের সবগুলোতেই সকাল থেকে একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশের কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24 লাখ পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02 লাখ। সেই হিসেবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকতে পারে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পশুর হাটের খবর জানাতে রাজধানীর ধুলাইখালে আছেন তোফাজ্জল হোসেন, যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, রাজধানীর ধুলাইখালের যে গরুর হাটটি রয়েছে সেই হাটে প্রায় ক্রেতা শূন্য অবস্থা রয়েছে, কিন্তু শত শত গরু নিয়ে অপেক্ষা আছেন এখনো ব্যাপারীরা। এবং যারা ইজারাদার রয়েছেন তারা বলছেন যে কোনো ব্যাপারী যদি চলে যেতে চান গরু নিয়ে বিক্রি না করেই, তাহলে তারা যেতে পারবেন। কিন্তু বিকাল থেকে তারা অপেক্ষা করার জন্য অনুরোধ করলেও এখন তারা সেই অনুরোধ আর করছেন না। এবং আমরা দেখতে পেয়েছি যে শত শত গরু নিয়ে ট্রাকে করে ব্যাপারীরা চলে যাচ্ছেন, কারণ এই গরুগুলো বিক্রি হয়নি। এবং কেউ কেউ এখনও শেষ মুহূর্তে বিক্রির অপেক্ষায় আছেন এবং তারা গরু নিয়ে অবস্থান করছেন রাজধানীর ধুলাইখালের যে হাটটি রয়েছে সেই হাটে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে মূল্য অনেক বেশি হ্রাস পেয়েছে এবং আমরা দেখেছি যে গতকালকের তুলনায় 1 লাখ টাকা বা তারও বেশি মূল্য হ্রাস পেয়েছে, যে কারণে ব্যাপারীরা হতাশ হয়েছেন এবং অনেকেই ক্ষতি মেনে নিয়ে গরু বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন। এবং অনেকেই বলছেন যে তারা যে পুঁজি তাদের ছিল সেই পুঁজি হারিয়েছেন। এই অবস্থায় চলছে রাজধানীর ধুলাইখালের যে পশুরহাট, সেই পশুরহাটের বেচাকেনা। কারণ বিকাল থেকে ব্যাপারীরা আশা করছিলেন যে রাত বাড়ার সাথে সাথে হয়তো বিক্রি বাড়বে, কিন্তু সেই আশাটি পূরণ হয়নি, কারণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা কমেছে এবং 2-4টি গরু এখনো বিক্রি হচ্ছে, কিন্তু সেটি হাতে গোনা একেবারেই। এবং এই কারণে যে যারা ইজারা নিয়েছেন তারা বলছেন যে তাদের যে হাসিলের টাকা, সেই টাকা যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটি পূরণ নাও হতে পারে।
কারণ গরুর দাম কমে যাওয়াতে হাসিলের পরিমাণ কমেছে এবং গরু অবিকৃত থাকায় সেখানে হাসিলের পরিমাণ আরও বেশি কমেছে। এবং যে বৃষ্টি হয়েছিল সকালে, সেই বৃষ্টির কারণে যে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি তৈরি হয়েছিল এই হাটে, সেই স্যাঁতস্যাঁতে পরিস্থিতির কারণে কয়েকটি গরু অসুস্থ হয়ে যেতে দেখেছি আমরা, এবং সেই গরুগুলোকে চিকিৎসা দিতে দেখেছি মেডিকেল টিমকে, এবং তারা সেই চিকিৎসাটি কন্টিনিউ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে এখনো অনেক গরু বিক্রির অপেক্ষায় রয়েছে, অনেক গরু নিয়ে ব্যাপারীরা চলে যাচ্ছেন। বিশেষ করে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর মধ্যে মাঝারি আকারের গরু এবং 1.5 থেকে 2 লাখ বা সর্বোচ্চ 3 লাখ টাকার যে গরুগুলো, সেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্য যে বড় আকারের গরু, সেই গরুগুলোর বেশিরভাগই বিক্রির অপেক্ষায় থেকে বিক্রি না হওয়াতে ব্যাপারীরা ফেরত নিয়ে গেছেন। আবার কিছু গরু এখনো রয়েছে, সেই গরুগুলো এখনো বিক্রির চেষ্টা করছেন এবং তাদের যে নির্ধারিত মূল্য ছিল সেই নির্ধারিত মূল্য থেকে তো কমই, এবং গতকালকে ক্রেতারা যেই মূল্য হাঁকিয়েছেন সেই মূল্যও তারা পাচ্ছেন না, যার ফলে তারা গরু ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে যে এবারের কোরবানিতে আমরা জানি যে সরকার থেকে যে প্রাক্কলন করা হয়েছিল যে এবারের কোরবানিতে মজুদ আছে 1,23,00,000-এর কিছু বেশি গরু, এবং এই বছর গরুর চাহিদা প্রাক্কলন করা হয়েছিল 1,01,00,000-এর চেয়ে কিছু বেশি গরু, অর্থাৎ 22 লাখের মতো গরু বা 22 লাখের থেকে কিছু বেশি গরু এবার অবিকৃত থাকবে। এটা সরকার থেকে আগেই প্রাক্কলন করা হয়েছিল। সেই প্রাক্কলনের হিসাব অনুযায়ী যতটুকু গরু অবিকৃত থাকার কথা তার থেকে বেশি বিক্রির অপেক্ষায় থেকে বিক্রি করতে পারেনি ব্যাপারীরা, যার কারণে তারা অনেকেই এখন চলে যাচ্ছেন হাট ছেড়ে। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে গরুর বাজারের খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ধোলাইখাল পশুর হাটে। যাত্রী চাপ কম থাকলেও ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। লঞ্চ আর ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। আর বাড়তি ভাড়ার অভিযোগ সড়ক পথের যাত্রীদের। তবে অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী। গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ। তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি তাশরিফ এবং পারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রীচাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতো আমাদের বে কোচিন পার হইতে হয়। এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। এদিকে ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় 2-2.5 ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর আলো দেখতেই রাজধানীর আদ্দিন হাসপাতালে নিভে গেল 6টি প্রাণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি ঘণ্টা বন্ধ থাকা কিংবা গ্যাস লিকেজ থেকে মারা গেছে নবজাতকরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা উল্লেখ করে
তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। যাদের বাচ্চা মারা গেছে তারা জানেই না, যার কারণে আমরা এখনো সঠিক তথ্য জানতে পারছি না। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। মাত্র 6টা বাচ্চাই মারা গেছে আর বাকি 5টা শিশু ভালো আছে। তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্য স্তরভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে আদ্দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। ডিএমপির সিটিটিসি বিভাগ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্নের মুখে দেশের স্বাস্থ্যসেবার মান আর ভবনের নিরাপত্তা। এই অবহেলা আর অব্যবস্থাপনার দায় কার, তা নিয়ে এখন কাজ করায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় ন্যাশনাল বিল্ডিং কোড কতটা মানা হচ্ছে তা নিয়েও ক্ষোভ সর্বত্র। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল, যেখানে প্রতিদিন অসংখ্য রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। মানুষ যেখানে জীবন রক্ষার তাগিদে ছোটেন, সেখানেই এবার লাশ হলো 6 নবজাতক। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বুধবার সারাদিন সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। এক ঝাঁক শিশুর এই অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানালেন, তদন্তে বেরিয়ে আসবে সত্য। 3 সদস্যের একটি উচ্চপদস্থ একটি টিম তারা গঠন করেছেন এবং তদন্তটি যেন সুষ্ঠুভাবে হয়, প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। বিকেলে হাসপাতালে আসেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। পর্যবেক্ষণ শেষে বেরিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষের বিল্ডিং কোড না মানার মতো বিস্ফোরক তথ্য। আউটডোর ইউনিটটা পরীক্ষা করলেই হবে, সেই পরীক্ষা করলে বোঝা যাবে যে যদি ওখান থেকে গ্যাস লিকেজ হয়ে যায় তাহলে কোনো প্রেশার থাকবে না। খুব তথ্য নিয়েই বলছি, আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, হসপিটালের ক্লিন স্পেসের জন্যে কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ। এরপর থেকেই আলোচনা ওঠে কেমন থাকা উচিত হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্বাস্থ্য আন্দোলনের সভাপতি রশিদ ই মাহবুব মনে করেন, স্বাস্থ্য খাতের পঙ্গুত্বের পেছনে যত্রতত্র হাসপাতালের লাইসেন্স দেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে যে হাসপাতাল হয়েছে সে তো বাড়ি ঘর বস্তি এখানে হাসপাতাল বানায় ফেলছে এবং এগুলোকে এখন পর্যন্ত স্ট্রিমলাইন করা যায়নি। একটা হাসপাতাল মিনস হাসপাতাল। ডিজি হেলথ মাস্ট বি মোর এফিশিয়েন্ট টু কন্ট্রোল দিস সোর্স অফ প্রবলেম। তারা কি এটা রেজিস্ট্রেশন দিচ্ছে না? তারা কি দেখে নাই যে কোন রুমে কি আছে? শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের ঐকান্তিক ও সমন্বিত চেষ্টাই কেবল এমন অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু রুখতে পারবে বলে মনে করেন তিনি।
শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে ভারতের পুশিন চেষ্টাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এটা ভয়ঙ্কর এবং এটা ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে। 1 জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচার নিয়ে রামিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমে দেয়া হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি, তার অংশ হিসাবে 1 তারিখে 1 জুন যে কোর্ট খুলবে, 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। রামিসার মতো মাগুরার আসিয়া সহ তাদের মামলার নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ। রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে চায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করবে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সে হিসেবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে প্রায় 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরই পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। দিন-রাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং শান দেয়ার ব্যস্ততা। তপ্ত লোহায় একের পর এক হাতুড়ি পেটা, দা বটি ছুরির টুংটাং শব্দে মুখর রাজধানীর বিভিন্ন কামারশালা। পশু জবাই কিংবা মাংস কাটা, কোরবানির ঈদ মানেই দা বটি ছুরি চাপাতির কারবার। তাই কর্মব্যস্ত সময় পার করছেন কামাররা। শেষ মুহূর্তে এসে নেই দম ফেলারও ফুসরত। এখন ঈদের সময় তো ছুরি চাপাটি এগুলার কাজ বেশি। এখন হলো টাইমের হিসেব নাই, আর 7টার থেকে 8টার থেকে
রাতে 12টা একটা। ছুরি চাপাতির দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা ভালো, আর ভালো জিনিসের দামও বেশি। ব্যবসা ভালোই চলতে আছে, অন্যান্য বছরতে এই বছর বেচা কিনেও ভালো হইতে আছে, মালের দামও একটু বাড়তি আছে, মানুষ কিনতেও বেশি আছে। কেউ কিনছেন নতুন ছুরি চাকু, আবার কেউ পুরনোতেই দিচ্ছেন ধার। উনি দাম চাইছে 900 টাকা, প্রথম 500 বলছি, পরে 600 টাকা বলছি, তাও ওনার কত হয়েছে উনি 600 টাকা দিচ্ছে। বডি কিনছি 250 টাকা দিয়ে। এই বছর গরু যে সস্তা, তাতে মনে হয় যে তাকর ছুরি গেলে দাঁত আছে বেশি দাম। এই ছুরি আমি আগে নিয়েছি 1000 টাকা, 600 টাকায় নিলাম, আর অন্যগুলা শার্প করলাম। একটা চাপাটি নিলাম আর একটা ছুরি, এগুলো ছোট একটা ছুরি নিলাম আর কি। চামড়া ছাড়ানোর জন্য ছুরি 100 থেকে 300 টাকা, আর চাপাতে বিক্রি হচ্ছে 500 থেকে 1200 টাকা পর্যন্ত দামে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হলো ঈদ উল আজহা। কয়েকটি জেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজধানীতেও কয়েকটি জায়গায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। শরিয়ার মধ্যে বলা আছে দুইটা বিষয় কারেক্ট। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাআল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাআল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি এত অসুবিধা? ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই ক্ষমাখা বেহুদা সওয়াব আদায় করতেছে, কোনো এ সওয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদ উল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দিয়াবাড়িতে মেট্রো স্টেশনের নিচের জায়গা পশুহাটের জন্য ইজারা দেওয়া হয়নি বলে সাফ জানিয়েছে সরকার। উত্তরা নর্থ স্টেশনের নিচে গরুর হাট বসানো সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বুধবার দুপুরে মেট্রো স্টেশনের নিচের পশুর বর্জ্য অপসারণ করা হয়। মীর শাহে আলম বলেন, পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারের সমালোচনার ষড়যন্ত্র করা হচ্ছে। দিয়াবাড়ি পশুরহাট নির্ধারিত স্থান অতিক্রম করে এবার বসে পড়ে মেট্রো রেলের উত্তরা নর্থ স্টেশনের নিচেও। এতে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় জনদুর্ভোগ। বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে কর্তৃপক্ষের। বুধবার সকালে মেট্রো স্টেশনের নিচে বর্জ্য অপসারণ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে জায়গাটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারা বলছেন, মেট্রো স্টেশন এলাকা ইজারার বাইরে, জায়গাটিতে হাট বসানোর কাজে সম্পৃক্তদের জরিমানা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটির প্রশাসক। এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে, ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে। পুরনো ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে একটি মহল সরকারকে সমালোচিত করার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম। এ বিষয়ে জেনে শুনে মন্ত্রীদের বক্তব্য দেওয়ার অনুরোধ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। আমাদের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি। কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি।
আগামীতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের হাট বসবে না বলেও হুঁশিয়ারি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু, ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঝড়ে গাছ চাপায় ফরিদপুরে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। বৃষ্টি শুরু হলে সড়কের পাশে একটি অস্থায়ী তাঁবুর নিচে তিনি আশ্রয় নিলে পাশের কৃষ্ণচূড়া গাছ তাঁবুর ওপর ভেঙে পড়ে। এদিকে শরীয়তপুরে ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 5 জন আহত হয়েছেন। উত্তাল মেঘনা, পানির স্রোতে দুলছে নৌযান, চারপাশে আতঙ্ক। বুধবার সকালে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে কয়েকশো যাত্রী নিয়ে বিআইডব্লিউটিসির সি ট্রাক সাঙ্গু ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘাটের কাছাকাছি আসলেও ঝড় ও প্রবল ঢেউয়ের কারণে সি ট্রাকটিকে মাছ নদীর বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় 1 ঘন্টা পর ঝড় থেমে গেলে নৌযানটি পন্টুনে নোঙর করে। কালবৈশাখীর কয়েক মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশালের বিস্তীর্ণ জনপদ। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎহীন হয়ে পড়ে হিজলা, মুলাদি, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা। ঈদের ঠিক আগ মুহূর্তে হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। খুঁটি উপড়ে গেছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে। কবে আমাদের বিদ্যুৎ আসে এটা আমাদের নিয়ে খুবই চিন্তার বিষয়। শরীয়তপুর পৌরসভার আদর্শনগরে 4 তলা ভবনের কাজ চলছিল। তীব্র ঝড়ে ছাদের দেয়ালের একাংশ ও বিমের একাংশ ধসে নিচের টিন শেডের একটি ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের 5 জন আহত হন। কলম সারিয়া গাঁথনি গাছে আজকে 5 বছর ধরে এই পিলে খালি থুইয়া দিছে। আরে বহুতবার সতর্ক করা হয়েছে, হে কোনো কথা হনে না আমাদের। বুধবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার 22 রশি এলাকায় বৃষ্টি ও ঝড় শুরু হলে সড়কের পাশে তাঁবুতে আশ্রয়। এক পর্যায়ে পাশের কৃষ্ণচূড়া গাছ তাঁবুর ওপর ভেঙে পড়ে। ওমর ফারুক, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।